1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন তুঙ্গে, তখন জার্মান ভিন্ন মতাবলম্বী চিন্তাবিদ ডিয়েট্রিচ বনহোয়েফার নাৎসি বাহিনীর কারাগারে বসে মানুষ সম্পর্কে একটি তিক্ত বাস্তবতা উপলব্ধি করেন। তিনি ভাবেন, যে জার্মানি এত বড় বড় কবি ও দার্শনিককে জন্ম দিয়েছে, সেই দেশটির কেন এই দশা হলো? এই দেশের মানুষগুলো কেন এমন ভীতু, কাপুরুষ ও অপরাধী হয়ে গেল? কন্ডেম সেলে বসে এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি যে তিক্ত বাস্তবতার সম্মুখীন হন তা হচ্ছে, মানুষের মূল সমস্যা তার খারাপ স্বভাব বা অশুভ চিন্তা নয়, বরং তার নির্বুদ্ধিতা ও জ্ঞানহীনতা। আজকের ভিডিওতে আমরা বনহোয়েফারের সেই গবেষণালব্ধ ফলাফলের ওপর ভিত্তি করে মানব সভ্যতার সবচেয়ে ভয়ঙ্কর একটি বাস্তবতা নিয়ে কথা বলবো, যা জানা বর্তমান যুগের মানুষের জন্য অত্যন্ত জরুরি। এই বাস্তবতার নাম কালেকটিভ স্টুপিডিটি বা গণমূর্খতা। আমরা কথা বোঝার চেষ্টা করব যে মূর্খতা বা নির্বুদ্ধিতা আসলে কি, এবং বাহ্যিকভাবে একজন সুস্থ স্বাভাবিক মানুষ কিভাবে ক্ষমতাসীনদের সবচেয়ে বিপজ্জনক হাতিয়ারে পরিণত হয়। আপনি যদি জানতে চান একটি সমাজের পতন কিভাবে হয় এবং একজন অতি সাধারণ মানুষ হঠাৎ করে কিভাবে রাক্ষস হয়ে ওঠে, তাহলে আজকের ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। সাকসেস চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আবু মারজান। সামাজিক মনোবিজ্ঞান বলে, মানুষ তীব্র মানসিক চাপ, যে কোনো সংকট কিংবা তীব্র প্রয়োজনের সময় চিন্তা করার স্বাধীনতা হারিয়ে ফেলে এবং নিজেদের অজান্তেই অপরের চাপিয়ে দেওয়া কোনো চিন্তাধারার আদর্শ সৈনিকে পরিণত হয়। বনহোয়েফারের কথায় পরে আসছি। 1960 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ইল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্ট্যানলি মিলিগ্রাম একটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেন। প্রশ্নটি হচ্ছে, একজন মানুষ তার উপরস্থ ব্যক্তির নির্দেশ কতটা মানতে প্রস্তুত, এমনকি ওই নির্দেশ যদি অন্যায়, নীতিহীন ও বিপজ্জনক হয়ে থাকে। এ প্রশ্নের উত্তর পেতে তিনি একটি পরীক্ষা করেন। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ধরে নিয়েছিলেন তারা একটি শিক্ষামূলক গবেষণায় অংশ নিচ্ছেন। প্রতিটি শিক্ষার্থীকে বলা হয়, সে যখনই একটি প্রশ্নের ভুল উত্তর দেবে তখনই তাকে একটি বোতাম টিপে একটি করে ইলেকট্রিক শক দেওয়া হবে। প্রতিবার এই শক তীব্রতর হতে থাকবে, কিন্তু প্রকৃতপক্ষে শিক্ষার্থী কোনো শক পেতেন না, বরং তারা শুধু অভিনয় করতেন, চিৎকার দিতেন এবং কখনো বেহুশ হয়ে যাওয়ার ভান করতেন। এ সময় নিজেকে বিজ্ঞানী পরিচয় দানকারী এক ব্যক্তি শিক্ষার্থীর পেছনে দাঁড়িয়ে শুধু তাকে বলতেন, কন্টিনিউ, মানে চালিয়ে যাও। আপনার হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে, এই পরীক্ষায় শতকরা 65% শিক্ষার্থী সর্বশেষ ইলেকট্রিক শক, যে শকটি খেলে মানুষের মৃত্যু হয়, সেই পর্যন্ত পরীক্ষা চালিয়ে গেছেন। এসব শিক্ষার্থী যেমন স্যাডিস্ট ছিলেন না, তেমনি তাদের মানসিক কোনো সমস্যাও ছিল না। তারা আমার আপনার মতোই সাধারণ মানুষ ছিলেন, কিন্তু তারা ওই মুহূর্তে তাদের বিবেক, বিচার বুদ্ধি ও নীতি নৈতিকতা সম্পূর্ণ বিসর্জন দিয়েছিলেন। কেন? কারণ শক্তিশালী কেউ তাদের পেছনে দাঁড়িয়ে বলছিল, কন্টিনিউ, চালিয়ে যাও। মিলিগ্রাম তার এই পরীক্ষার মাধ্যমে একথা প্রমাণ করেন যে শক্তিশালী কারো নির্দেশ চোখ বন্ধ করে পালন করার এই বিষয়টি মানুষের একটি ভয়ঙ্কর বৈশিষ্ট্য। শক্তিশালী ব্যক্তি যদি রাষ্ট্রযন্ত্রের প্রধান হয়, তখন তারা তাদের নীতি নৈতিকতা বিসর্জন দেওয়ার সমস্ত দায় রাষ্ট্রপ্রধানের ওপর চাপিয়ে দিয়ে সন্তুষ্ট চিত্তে তাদের অপকর্ম চালিয়ে যায়। তারা ভাবে, আমরা যত অন্যায় করছি তার সব দায় রাষ্ট্রপ্রধানের। আর ঠিক এ কারণে সম্মিলিত অন্যায়ের পথ উন্মুক্ত হয়ে যায়, মব তৈরি হয়, এবং এই মব যত অন্যায় করুক তাতে অংশগ্রহণকারীরা ভাবতে থাকে তারা দুনিয়া উদ্ধার করে ফেলছে। বনহোয়েফার দেখতে পেয়েছেন জার্মান সমাজ কিভাবে তার চোখের সামনে ধ্বংসের শেষ প্রান্তে চলে গিয়েছিল। তিনি দেখতে পান শিক্ষিত, স্মার্ট, রুচিশীল, এমনকি ধার্মিক মানুষেরাও কিভাবে উগ্র ফ্যাসিবাদী চিন্তাধারা সমর্থন করছেন। বনহোয়েফার পরবর্তীতে একটি বাক্য বলেন, যা ক্ষমতা সম্পর্কে সবচেয়ে ভয়ঙ্কর বাক্যে পরিণত হয়। মূর্খতা বা নির্বুদ্ধিতা ব্যবহার করে ক্ষমতাধররা ক্ষমতায় টিকে থাকে। তিনি উপলব্ধি করেন, ফ্যাসিবাদীরা কেবল অস্ত্র ও পেশিশক্তি ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকে না, বরং তারা সংঘবদ্ধ মূর্খ শ্রেণী তৈরি করে এ কাজ করে। মূর্খের দল, ন্যায় হোক অন্যায় হোক, ক্ষমতাধরের ভয়ঙ্কর আজ্ঞাবহে পরিণত হয়। আমরা শুরুতে মূর্খতাকে ভয়ঙ্কর বলেছি ঠিক এই কারণে। এই মূর্খের পালের দোষ, তারা খারাপ লোক নয়, বরং তারা চিন্তা করে না। তারা তাদের বিচার বুদ্ধি শিকায় তুলে রেখেছে।
তারা কেবল ক্ষমতাধরের বক্তব্য পুনরাবৃত্তি করতে শিখেছে, বক্তব্যটি সঠিক কিনা তা যাচাই করতে শেখেনি। বনহোয়েফার যখন মূর্খতা বা নির্বুদ্ধিতা সম্পর্কে কথা বলতেন, তখন তিনি একটি বিস্ময়কর শব্দ ব্যবহার করতেন, ব্যবহারিক মূর্খতা। অর্থাৎ যে মূর্খতা কেবল ক্ষমতাধরদের সেবায় নিয়োজিত থাকে, যে মূর্খতা ব্যবহার করে একটি শ্রেণী লাভবান হয়। স্বৈরাচারী শাসকদের জন্য এর চেয়ে লোভনীয় আর কিছু নেই। তিনি বলতেন, মূর্খতা ব্যক্তিগত কোনো দুর্বলতা নয়, বরং একটি সামাজিক প্রোডাক্ট যা শাসন ব্যবস্থা উৎপাদন করে। প্রশ্ন করতে পারেন, শাসন ব্যবস্থা কিভাবে এই কাজ করে? 2 পদ্ধতিতে। প্রথম পদ্ধতির নাম মেন্টাল শর্টকাট সৃষ্টি। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। বর্তমানে সোশ্যাল মিডিয়াগুলো মানুষের চিন্তা শক্তি নয়, বরং তাদের আবেগ ব্যবহার করে অর্থ উপার্জন করছে। গণমাধ্যমগুলো তাৎক্ষণিক উত্তেজনা ও ক্রোধ সৃষ্টি করে দর্শক আকৃষ্ট করছে, ঘটনা বিশ্লেষণ করে তা থেকে কোনো শিক্ষণীয় বিষয় দর্শককে দিচ্ছে না। রাজনৈতিক নেতারাও তাদের ম্যানিফেস্টো ব্যাখ্যা করে নয়, বরং লোক ভোলানো কিছু স্লোগান দিয়ে আপনার ভোটটি নিয়ে নিচ্ছে। কেন? কারণ আপনার ক্লান্ত মস্তিষ্ক জটিল ম্যানিফেস্টো পড়ে তা উপলব্ধি করতে রাজি নয়। মস্তিষ্ক কেন ক্লান্ত? কারণ প্রত্যেকে সংসার চালাতে গিয়ে অর্থ উপার্জনের কাজে এত বেশি পরিশ্রম করছে যে তার অন্য কোনো কিছু করার ধৈর্যই থাকছে না। এই অবস্থায় গণমাধ্যম ও সামাজিক মাধ্যম তার সামনে চটকদার ও আকর্ষণীয় এমন কিছু কন্টেন্ট উপস্থাপন করছে যা উপভোগ করার জন্য চিন্তা শক্তিকে কাজে লাগানোর প্রয়োজন নেই। আপনার মস্তিষ্কও বলে, সমাজের কি হচ্ছে তাতে আমার কি, দেশ জাহান্নামে যাক। যত বেশি বাস্তব জীবনের খবর দেখব তত বেশি স্ট্রেস বাড়বে, তাতে দরকার কি? তার চেয়ে ফেসবুকে পড়ে থাকি, কিছুক্ষণ তো ভালো সময় কাটুক। কিন্তু সেখানেও কি ভালো সময় কাটে? সময় কাটানো শেষ হলে এই প্রশ্নের জবাব আপনা আপনি পাওয়া যায়। আমরা ব্যবহারিক মূর্খতা নিয়ে কথা বলছিলাম। এর দ্বিতীয়টি হচ্ছে মূর্খতাকে সংগঠিত করে নিজের স্বার্থে ব্যবহার করা। 2018 সালে MIT বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় বিস্ময়কর একটি বিষয় উঠে আসে। সোশ্যাল মিডিয়ায় সঠিক তথ্যের চেয়ে মিথ্যা তথ্য বা গুজব 6 গুণ বেশি ছড়িয়ে পড়ে। কেন? কারণ মিথ্যা তথ্য বেশি উত্তেজনা সৃষ্টিকারী, ভয়ঙ্কর ও আপনি যেমন চান তেমন করে তৈরি করা হয়। যা আপনাকে আমাকে দ্রুত উত্তেজিত করে তাই আমাদের পছন্দ। কিন্তু যা উপলব্ধি করতে চিন্তা শক্তি খরচ করতে হয় তা আমরা এড়িয়ে যাই। কোনো কন্টেন্ট 1 প্যারাগ্রাফের বেশি হলে আমরা পড়তেই চাই না, চিন্তা করা তো পরের কথা। এবার আপনি চিন্তা করুন, সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমগুলো আপনার আমার কত ভয়ঙ্কর ক্ষতি করছে। সোশ্যাল মিডিয়া আপনাকে সেই জিনিসগুলোই দেখায় যা আপনি পছন্দ করেন। এটি ইনসিডেন্টলি ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, বরং এটি পরিকল্পিত। উদাহরণ দিচ্ছি, ধরুন আপনি নারীবাদীদের কোনো একটি পোস্টে শুধুমাত্র একবার লাইক দিয়েছেন, শুধু একবার। পরের দিনই ইনস্টাগ্রাম আপনার উপর ঝাঁপিয়ে পড়বে, আপনাকে এমন সব কন্টেন্ট দেখাবে যেখানে শুধু বলা হবে পুরুষ শাসিত সমাজে নারী নির্যাতনের শিকার এবং পুরুষ স্বভাবগতভাবে নির্যাতনকারী। গতকাল পর্যন্ত যে বিষয়টি নিয়ে আপনি কেবল ভাবছিলেন, আজ আপনি তার উগ্র সমর্থকে পরিণত হয়েছেন। এই উগ্রতা এমন পর্যায়ে চলে যাচ্ছে যা আপনি কখনো চাননি। আপনি এখন নিজেই ঘৃণা ছড়াতে শুরু করেছেন এবং আপনি জানতেও পারেননি কোত্থেকে এর শুরু হয়েছিল। আপনি হয়ে গেছেন এমন এক যুদ্ধের হাতিয়ার যে যুদ্ধে আপনি নিজের ইচ্ছায় অংশ নেননি। এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, তাহলে মুক্তির উপায় কি? এই প্রশ্নের উত্তর অল্প কথায় দিয়েছেন বনহোয়েফার, স্বাধীনভাবে চিন্তা করার শক্তি। ব্যক্তি পর্যায়ে আমরা যা করতে পারি তা হচ্ছে নিজের চিন্তা শক্তিকে কাজে লাগাই। আমাদের আগের চিন্তাভাবনাকে শক্তিশালী করে এমন কিছুর পেছনে না ছুটে ভিন্ন মতাদর্শ কি বলে তা বোঝার চেষ্টা করি। নিজেকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং এটা বোঝার জন্যে যে আমি যে চিন্তাধারাটি লালন করছি সেটি আঁকড়ে ধরে থাকার যোগ্য কিনা। তবে ব্যক্তি পর্যায়ের অনুশীলন একাই যথেষ্ট নয়, এজন্য সম্মিলিত উদ্যোগও জরুরি। মানুষের গণমাধ্যম সচেতনতা বাড়াতে হবে। মানুষকে কথা বুঝতে হবে যে অ্যালগরিদমগুলো কিভাবে তাদের চিন্তাধারাকে বদলে দিচ্ছে, কেন তার সামনে অমুক কন্টেন্টগুলো তুলে ধরা হচ্ছে, কেন ঘুরে ফিরে অমুক খবরের শিরোনামটি বারবার দেখানো হচ্ছে। তাদেরকে উপলব্ধি করতে হবে যে কন্টেন্টটি তাদের সামনে ভেসে উঠছে তা দৈবক্রমে আসেনি, বরং পরিকল্পিতভাবে তুলে ধরা হয়েছে। আমরা এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে অ্যালগরিদমগুলো জানে আমাদের মনস্তত্ত্বের ঠিক কোন বোতামটি টিপতে হবে। বনহোয়েফার বলেন, দ্বিতীয় পরিবর্তন আসতে হবে অর্থনৈতিক নীতিতে। মানুষ যখন বাড়ি ভাড়া, সন্তানের স্কুলের বেতন, কোচিং ফি, দুমুঠো খাবার জোটানোর কাজে গলদঘর্ম, তখন তার পক্ষে 2 মিনিট বসে কোনো কিছু চিন্তা করার সময় হয়ে ওঠে না।
প্রতিদিন সকালে যখন অর্থনৈতিক চাপ নিয়ে আমাদের ঘুম ভাঙে, তখন অন্য কিছুর চিন্তা মাথায় থাকে না। চিন্তা একটাই, কিভাবে বেঁচে থাকব। কোনটি সঠিক, কোনটি ভুল, কোনটি অন্যায়, সে কথা ভাবার সময় হয়ে ওঠে না। ঠিক এই অবস্থায় মেন্টাল শর্টকাটের সেই ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়া আপনার জন্য এমন সব কন্টেন্ট তৈরি করে রেখেছে যা আপনার মধ্যে সাময়িক উত্তেজনা তৈরি করে আপনাকে আনন্দ দেয়। আপনার কি প্রয়োজন তাও সেই নির্ধারণ করে দেয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমাদের মনে রাখতে হবে, আমরা প্রত্যেকে এখন বিপদের মুখে রয়েছি। আপনি কত বই পড়েছেন, কত ডিগ্রি অর্জন করেছেন, কতটা স্মার্ট, কতটা চিন্তা গবেষণা করেন তা মোটেও গুরুত্বপূর্ণ নয়, বরং আপনার মস্তিষ্ক এখনও আগের মতোই কাজ করছে। বিশেষ পরিস্থিতিতে পড়লে আপনিও বাস্তবতা উপেক্ষা করে তাদের মতো হয়ে যাবেন যারা কিনা সহজে মিথ্যাকে বিশ্বাস করে এবং যারা এমন কারো সেবাদাসে পরিণত হয় একদিন যার ঘোর বিরোধী ছিল। বনহোয়েফারকে নিজের জীবন দিয়ে তার স্বাধীন চিন্তা করার ক্ষমতার মাসুল দিতে হয়েছিল। জার্মান নাৎসিদের পতনের মাত্র কয়েক সপ্তাহ আগে ফ্যাসিবাদী সরকারের বিরোধিতা করার অপরাধে 1945 সালের 9 এপ্রিল তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। তবে তিনি মৃত্যুর আগে মানুষের মনস্তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ বিষয় সঠিকভাবে চিহ্নিত করে যান। মানুষ যখন স্বাধীনভাবে চিন্তা করার শক্তি হারিয়ে ফেলে, তখন তার নামটি কেবল মানুষ থাকে, কিন্তু বাস্তবে সে অপরের হাতের খেলনায় পরিণত হয়। সেই অপর ব্যক্তি হতে পারে আসলেই কোনো মানুষ, কোনো গণমাধ্যম, কোনো সোশ্যাল মিডিয়া, কোনো পুরাতন কিংবা নতুন গজিয়ে ওঠা রাজনৈতিক দল, কিংবা কোনো রাষ্ট্রযন্ত্র। তো বন্ধুরা, আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আজকের আলোচনাও আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলে উপকৃত হয়েছেন। ভালো ও সুস্থ থাকুন।